আপনি কি কখনো একদিনের আইল্যান্ড হপিং এর স্বপ্ন দেখেছেন, যেখানে প্রকৃতি আর ইতিহাস একসঙ্গে হাত ধরাধরি করে? এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাব ফিফি আইল্যান্ডের মায়াবী স্থানে। পিলেবের মনোমুগ্ধকর সৌন্দর্য, মায়াবের বিখ্যাত সৈকত, ভাইকিং কেভের রহস্য আর মাঙ্কি বেদে বানরদের কাণ্ড কারখানা দেখতে। এছাড়াও ফিফি আইল্যান্ডের ছোট্ট শহরের প্রাণবন্ত পরিবেশে ঘুরে দেখব স্থানীয় খাবার, মানুষের জীবনযাত্রা আর আরো অনেক কিছু। এই ভ্রমণ মিস করলে কিন্তু বড় কিছু মিস করে ফেলবেন। সো দেখে ফেলুন পুরো ব্লগটি। ফিফি আইল্যান্ডে আজকে আমাদের দ্বিতীয় দিনের শুরুতে এই সুন্দর সকালে আজকে আমরা আমাদের রিসোর্টের ডাইনিংয়ে আসলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য। ডাইনিং এর কাছে এসে এই সুন্দর দৃশ্যটি দেখা পেলাম, আর এটা দেখে এই ভিউটাকে আরো ভালোভাবে না দেখে ডাইনিং এ ঢুকতে পারলাম না। এখান থেকে ভিউটা বেশ দারুণ। আমি একটু আগে এখানে ছিলাম, এখানে ছোট্ট একটা ব্রিজ আছে ওইখানে যাওয়ার জন্য। ওইখানে কালকে কথা বলছিলাম, এখানকার ডিলটা খুবই বাজে না। আমি যখন জিজ্ঞেস করলাম যে এখানে সাইট সিং এর জন্য কত লাগবে, ইটস রিয়েলি এক্সপেন্সিভ, বাট এইখানে আমাদের বেশ ভালো ডিল অফার করছেন। ব্রেকফাস্টের বাফে আইটেম এখানে রাখা আছে সবগুলো। আপনি এইখানে কিংবা ওইখানে বসে ব্রেকফাস্ট খাইতে পারবেন। সো ব্রেকফাস্টে আছে কর্নফ্লেক, ইট মাইট বি দ্য মিল্ক দুধ, এখানে বিভিন্ন জ্যাম অ্যান্ড জেলিস, ব্রেড আর এটা স্যান্ডউইচ করার জন্য। এখানে আছে ফ্রুট, এটা তরমুজ, এটা সুন্দর করে কাটা আনারস। এখানে ফ্রুট সালাদ আছে আর ভেজিটেবল আছে কিছু, যেটা ব্যাপার দেখতেছি। এটা এখানে আছে প্যানকেক, এখানে পার্ট ফ্রাই, এখানে চিকেন সসেজ আছে, এখানে ফ্রাইড পটেটোস, স্ট্রিট ফ্রাইড চিকেন, এখানে মাই ফেভারিট মাশরুম স্যুপ আছে, সাদা ভাত আছে, ভেজিটেবল। এখানে চা কফি আছে, মিল্ক, পাইনাপল জুস, অরেঞ্জ জুস, আর এটা মিনারেল ওয়াটার। সো এই ভিউ দেখতে দেখতে আমি ব্রেকফাস্ট করবো এখানে। ওনাদের আচার ব্যবহার, আতিথেয়তা, এটা খুবই আপনাকে মুগ্ধ করবে। ওরা সবসময় হাসি মুখে কথা বলে। আপনি যদি নাইস থাকেন ওদের সাথে, ওরা আপনার সাথে সুপার নাইস থাকবে। আমি ওদেরকে বললাম যে আমি আসলে এই ভিউটা দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে চাই, তো উনি অ্যারেঞ্জ করে দিল। খুব ভালো হসপিটালিটি পাবেন থাইল্যান্ডে এসে। আমি ওইখানে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এইদিকে চলে আসলাম। এখানে একটা বসার জন্য শেড বানানো আছে। এইখানে সমুদ্রের আরও কাছে এসে সমুদ্র দেখবো আর কফি পান করবো। আমরা বিচে নামবো এখন। প্রচুর রোদ, বাট তারপরে আই থিঙ্ক খুব বেশি সমস্যা হবে না, যেহেতু পানি আছে ঠান্ডা, পরিষ্কার পানি। সাঁতার করো দেখি, মাথা ভিজে যাবে। মাথা ভিজাবো না। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পানিতে, বিচে। পানি বাড়ছে মনে হচ্ছে। পানির কালার কি সুন্দর না বলো? আচ্ছা কি ভাইয়া, এখানে তো গলা পানি। দোস্ত আমাদের তো সমুদ্র কক্সবাজারে লবণাক্ত না? আর এটা লবণাক্ত না, খাইছিস তুই? খাইনি তাহলে একটু খা, খেয়ে দেখ কেমন। পানি মাখন কিন্তু ক্যামেরায় আর একটু না দোস্ত, সত্যি একটু একটু জাস্ট চাকবি। শাওন প্লিজ, আচ্ছা আমার আঙুল চেকে দেখ প্লিজ। কেমন? হ্যাঁ তো তেল তো পানি তেতে হয় নাকি? আরে লবণ লবণাক্ত, সত্যি অনেক লবণ। আমাদের কক্সবাজারের পানি যেরকম বেশি লবণাক্ত অতটা না, একটু মিষ্টি আছে না? হালকা। তার মানে খাওয়া যায় না? হ্যাঁ তুই এই সিফাত, ও পানি চাকলো বুঝছো, চেকে বলতেছে লবণাক্ত। তুমি একটু বলো তো, পানি লবণাক্ত না মিষ্টি? লবণ শিওর খাইছো? মুখে লাগছে তাই? সমুদ্রের পানি তো লবণই হয়, লবণই হয় না অনেক। আমাদের কক্সবাজারের মতো লবণ? আমি একটু মাথা ভিজা খেয়ে খাচ্ছি, লবণ না, একদম পিওর সল্ট না? আমাদের সল্ট তো সল্ট, মানে কম বেশি থাকে না। ওকে, তাহলে আমরা জানলাম কি আমাদের কক্সবাজারের থেকে এখানকার পানি একটু কম লবণাক্ত। ওকে, আমরা আজকে সকাল 11টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে গেছি। আমাদের প্ল্যান হলো 1টা পর্যন্ত আমরা এখানে থাকবো, এরপর লাঞ্চ করে অ্যারাউন্ড 2:30-এর দিকে ফিফি আইল্যান্ডে সি হপিং এর জন্য বেরিয়ে পড়বো। একটি লং টেল বোট আমাদের সাথে থাকবে। আমাদের খাবার চলে আসছে,
এটা চিকেন ফ্রাই, শিম ফ্রাইড রাইস, হ্যাঁ? চিকেন এটা হচ্ছে চিকেন ফ্রাই, না এটা ডোরি ফিশ। এটা রোল। আচ্ছা এটা চিকেন ফ্রাই, দেখে মনে হচ্ছে ফিশ। এটা হচ্ছে ডোরি ডিপ ফ্রাই, এটাও ডোরি। আমরা তো তিনটা ডোরি নিয়েছি বেসিক্যালি, আর তিনটা রাইস নিয়েছি, একটা চিকেন ফ্রাই। সো ইয়া দ্যাটস দ্য ফুড ফর টুডে। আমরা এখানে বসে লাঞ্চ করব, তারপর আমাদের বোট আসবে এইদিকে, বোটে করে চলে যাব। আমরা এখন আইল্যান্ড হপিংয়ে যাচ্ছি। আমি উঠে পড়েছি, বাট সিফাত আর ওয়াজিহা উঠতেছে এখন। হোয়াটস ইউর নেম ব্রাদার? মুসলিম জাফর। মুসলিম ইফাত ব্রাদার যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা ভালোভাবে ঘুরে আসতে পারবো। সবাই এখন যাচ্ছি আইল্যান্ড হপিংয়ে, সো লেটস গো। ওইটা আমাদের রিসোর্ট, আমরা হেঁটে এখানে আসলাম, বেশি দূরে আসতে হয় নাই, কিন্তু এখন রোদের তাপ প্রচুর, বালিও গরম হয়ে যায়। স্যান্ডেল পরে আসতে হবে অবশ্যই বালির মধ্যে, তবে নৌকাতে উঠতে গেলে পা ভিজবে, এটা মাথায় রাখতে হবে। সো চামড়া স্যান্ডেল অবশ্যই অ্যাভয়েড করবেন, জুতা অ্যাভয়েড করবেন। আমরা যেমন এই স্যান্ডেলগুলো কিনে নিয়েছি 4 টাউন থেকে কিনছি, ওখানে 200 বাট করে পাইছি। এরকম স্যান্ডেল কিনে রাখার চেষ্টা করবেন, তাহলে বিচ এরিয়াগুলোতে ঘুরতে সুবিধা হবে, খুবই সুবিধা হবে। ফিফি আইল্যান্ডে সি হপিং করার উদ্দেশ্যে আমরা 3 ঘন্টার জন্য বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে 3টা বাজে, 5টা পর্যন্ত আমরা ঘুরবো। এই সময়টাকে ইচ্ছা করে আমরা সিলেক্ট করেছি, রোদের তীব্রতা এবং মানুষের ভিড় দুইটা এই সময় কম থাকবে এ কারণে। এখানে নির্দিষ্ট কিছু জায়গাতেই সবাই ঘুরতে চায়, যার কারণে অনেক ভিড় থাকার সম্ভাবনা থাকে। তাছাড়া আমরা যখন ফিরবো তখন সূর্য ঢলে পড়বে, লাল আলোর আভা ওই সময় এক ঐশ্বর্যিক পরিবেশ সৃষ্টি করে, যেটা আমরা মিস করতে চাই না। যে নৌকাটিতে আমরা যাচ্ছি এটা আমরা জনপ্রতি ভাড়া ঠিক করে হায়ার করেছি। 3 ঘন্টা সময়ের জন্য 450 বাত আমরা জনপ্রতি দিব। আমরা ওয়াজিয়াকেও লাইফ জ্যাকেট পরে দিয়েছি আর সবাই পরে নিয়েছি, আল্লাহর মধ্যে আমিও পরেছি। দেখা যাক, আর পানির কালারটা দেখেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমরা আসলে খুবই মজা পাচ্ছি সো ফার। যদি কোনো দুর্ঘটনা না ঘটে ইনশাল্লাহ, এটা আমাদের সবসময় মনে থাকবে। দুর্ঘটনা ঘটলেও মনে থাকবে, বাট ইনশাল্লাহ সব ঠিকঠাকই থাকবে। এবার কেমন লাগে? আমরা চলে আসছি কেফের কাছে। আরে তাই তো, আমরা এখন কেভের মধ্যে প্রবেশ করব। এখানে পানি এতটাই স্বচ্ছ, পানির নিচে দেখা যাচ্ছে। ওয়াও! ওনারা কেভ থেকে ফেরত আসছেন, আমরা এখন এই ভিতরে যাচ্ছি। Wow! এখানে মাছ পর্যন্ত দেখা যাচ্ছে, নাইস। পিলেহেবে থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের একটি লুকানো রত্ন। চারপাশের আকাশ ছোঁয়া চুনা পাথরের পাহাড় আর মাঝখানের স্ফটিক স্বচ্ছ সবুজ জলরাশি। এখানে প্রকৃতি যেন নিজের গল্প বলে। এখানে নৌকায় করে পৌঁছানোর সময় পাহাড়ের গায়ে রোদের আলো আর পানির উপর প্রতিফলন আপনাকে মন্ত্রমুগ্ধ করে দিবে। পানির নিচে রঙিন প্রবাল আর মাছ দেখে মন ভরে যাবে। পিলেহেবেতে সাঁতার বা স্নরকেলিং আপনার জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা হতে পারে। বেসিকলি এটা পিলেলাকুল এই জায়গার নাম। আমরা এখানে আসলাম, ঘুরলাম, ছবি টবি তুললাম। এখন আমরা ব্যাক করব, কারণ আমরা বেশ কয়েকটা জায়গা আরও ঘুরবো। জায়গাটা অসাধারণ। সিপিতে আসলে আপনার বিভিন্ন জায়গায় ঘোরার যে লিস্ট থাকবে তার মধ্যে এটা যেন থাকে, পিলেলাকুল। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, তবে এখানে পানির গভীরতা বেশ কম, বাট পানির নিচে বালি পাথর এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, ইভেন মাছ দেখা যাচ্ছে। আমরা এখান থেকে এখন নেক্সট প্লেসের দিকে যাব, মেবি মায়াবে আসবে আমাদের নেক্সট প্লেসটা। মায়াবে এটা জায়গাটাও বেশ পপুলার, ভালো লাগার কথা। পাহাড়ের পাশ দিয়ে নাইস, অনেক বড় পাহাড়। সকালের আলো বা সন্ধ্যার সময় ক্যামেরা ধরলে জায়গাটির রূপ ঠিক যেন ছবির মতো ফুটে ওঠে। পিলেবে সকল প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য শান্তির ঠিকানা। তবে অবশ্যই চেষ্টা করবেন এমন সময় এখানে আসার যখন মানুষের ভিড় কম থাকে। আলটিমেটলি আমরা যখন ফিফি আইল্যান্ডে আসলাম ফুকেট থেকে, তখন এই পাহাড়গুলো দেখে খুব এক্সাইটেড ছিলাম, বাট যেটা হয়েছে আজকে এখানে এসে বুঝতে পারতেছেন কত এক্সাইটেড। মানে 2 সাইডে পাহাড়, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের ঠিক পাশ দিয়ে,
পাহাড়ের উপরে সূর্য, আউটস্ট্যান্ডিং ভিউ, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এই সাইড দিয়ে আসলাম, এখন এই সাইড দিয়ে যাবো। মায়াবের ব্যাপারটা কি, মায়াবেতে নামতে যদি নেমে আমরা ওখানে অ্যাক্টিভিটি করতে চাই বা কোনো কিছু করতে চাই, তাহলে 400 বাত পার হেড এক্সট্রা পে করতে হবে। তো আমরা ডিসাইড করলাম এখানে নামবো, আমাদের পার হেড 400 বাত দিতে হবে। ওকে, যেহেতু আমরা এত দূর আসছি, উই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্যাট বিচ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এখানে আমরা ল্যান্ড করব। 1 বাই 1 বোটগুলা যেটিতে ভিড়ে এবং সবাই নামে। ট্রাই করবো যে এই ব্রিজ দিয়ে উপরে উঠে যে ওই সাইডে যাব, দেন আমরা আবার ব্যাক করবো এই সাইড থেকে ওই দিকে। এটা হলো মায়াবে। মায়াবে যদি আপনি ভিতরে না ঢুকতে চান, তাহলে এখানে ঘুরেই, এখানে দেখেই চলে যেতে হবে। যদি বাইরের থেকে দেখেন তাহলে ভিউটা এরকম আসবে। সো আমরা এখন মায়াবেতে যাচ্ছি। আমার যে সমস্যা সেটা হলো, আমি যখন বাইক থেকে নামি তখন কোনো দোকানে গেলে হেলমেট পরেই চলে যাই। আজকে রিয়েলাইজ করলাম আমি নামার পরে যে আমি লাইফ জ্যাকেট নিয়েই চলে আসছি। আই ডোন্ট নো why do I do that, but yeah, আমরা সবাই এখন মায়াবেতে প্রবেশ করতেছি। লেটস গো। বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হবে, আমি ওদের জন্য ওয়েট করব। সো মায়াবেতে ঢোকার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ঢোকার আগে আপনাকে মাথায় রাখতে হবে। আমি এখানে ছোট্ট করে দেখাই দিচ্ছি, ঠিক স্ক্রিনশট রিকোয়ার্ড। আচ্ছা, যেখানে আমরা ইনস্ট্রাকশনগুলো দেখলাম, রুলসগুলো দেখলাম, দেখে সোজা হেঁটে আসলাম। হেঁটে আসতে ভেতরে দেখতে এরকমটা। আমার মনে হয় যদি আপনারা দেখতে থাকেন তাহলে আইডিয়া পাবেন আপনাদেরও এখানে আসা উচিত কিনা। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, সো আমার দেখা হবে, আপনাদের জানাও হবে। রাস্তাটা কিন্তু দারুণ, এদিক দিয়েও মেবি যাওয়া যায়, বাট আমি এদিক দিয়ে যাবো, মনে হচ্ছে ভালো লাগবে। যেহেতু রাস্তাটা সুন্দর, ভিউটা তো আরও সুন্দর হওয়ার কথা। লেটস সে। মায়াবের বীজটা হলো এইটা, যেটা দেখার জন্য আমরা 400 বাত দিয়ে টিকিট করেছি। এখানে নামতে হলে 400 বাত দিতে হয়, বাট আমরা ইট ওর্থ ইট বিকজ পানির কালারটা বেশ দারুণ। সবাই নামতেছে, দেখ কেউ গোসল করতেছে না এখন, আই ডোন্ট নো ওয়াই। সবাই ওখানে জাস্ট ঘোরাফেরাই করতেছে। ওই সাইডে হয়তো কিছু মানুষ গোসল করতেছে। এটা হলো মায়াবের বিচ। এখানে আমরা যদি গোসল করতে চাই তাহলে নামতে পারি। ইনফ্যাক্ট আমি নামবো। আমি মায়াবেতে আছি এখন। পানি যখন বেশি থাকবে, জেনে নেবেন যে জোয়ার চলছে না ভাটা চলছে, তাহলে আপনাদের সুবিধা হবে, লাইক ডিসিশন নিতে পারবেন যে আপনারা নামবেন কি নামবেন না। এখন পানি কম, যার কারণে অনেকেই নামে নাই, অনেকে অলরেডি গোসল টোসল করে চলে গেছে। তো যদি নামতে চান তাহলে নামতে পারেন। তো এটাই হলো মায়াবে। বিচটা চারপাশ দিয়ে পাহাড়ে ঘেরা, ছোট্ট একটা বিচ, কিন্তু এর সামনে যে পানি আছে অসাধারণ কালার। 400 বাত দিয়ে আপনি এখানে আসতে পারেন। ফাইনালি জানতে পারছি এখানে কেন সুইম করা নিষেধ, বিকজ এখানে অনেক বেবি শার্ক আছে এবং অন্যান্য ছোট মাছ আছে যেগুলোকে ওরা প্রোটেক্ট করতে চাই। তো মানুষ সুইম করতে গেলে আসলে ওরা ডিস্টার্ব হবে এবং এখান থেকে চলে যাবে মেবি, বা মানুষ ওদেরকে ধরেও নিতে পারে। যাই হোক, সব মিলায়ে এখানে সুইম করা নিষেধ। সো আমি একজন ইংলিশ স্পিকিং পার্সনকে পেয়েছিলাম, যিনি আসলে আমাকে ব্যাপারটা বলতে পারছেন। উনি ফর্চুনেটলি জানে যে এখানে এখন কোরাল গ্রোয়িং সিজন চলতেছে এবং অনেক শার্ক, বেবি শার্ক আসছে যারা বড় হচ্ছে, যার কারণে এখন এই সিজনে বা ফরে লিমিটেড টাইম ওরা এটা বন্ধ রাখছে। মেবি ইন দ্য ফিউচার আবার অ্যালাউ করবে। তো এইটা আসলে জেনে আসবেন আপনারা যদি এখানে আসেন, যে আপনারা সাঁতার করতে পারবেন এখানে নাকি পারবেন না। আমরা যাওয়ার সময় গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, আমরা আসার সময় এই রাস্তা দিয়ে আসলাম, অর্থাৎ পাশ দিয়ে আর একটা রাস্তা চলে আসছে যেটা দিয়ে ব্যাক করতে হবে। এখানে মাছ দেখা যাচ্ছে, পানির স্রোত আছে বলে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট বেগুনি কালারের মাছ। আর কি মাছ এগুলো জীবন্ত প্রবাল। একটা বিষয় মাথায় রাখবেন, যদি এসে আপনার বোট খুঁজে না পান তাহলে এই জায়গাটায় দেখবেন, নেমে সেই জায়গাটা দেখবেন এরকম মাইক হাতে করে একজন ভাই দাঁড়িয়ে আছে। এই ভাইয়ের কাছে আপনাদের বোটের নামটা জেনে রাখবেন, বোটের নামটা বলবেন, উনি মাইকে অ্যানাউন্স করে দিবে, তারপর আপনার বোট এসে আপনাকে পিক আপ করে নিয়ে যাবে এখানে। সিরিয়াসলি, আপনি যদি বোটের নাম এবং নাম্বার না রাখেন
দ্যাট উইল বি এ প্রবলেম। আপনাকে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে, কারণ এখানে একটা পর একটা বোট চলে আসবে। তো আপনার বোট লাইক হুট করে ঢুকে পড়তে পারবে না, তাকে ঢুকতে হলে অ্যানাউন্স করার পরে ঢুকতে হবে। সো বোটের নাম এবং নাম্বারটা মাথায় রাখবেন। আপনার বোটে যেভাবে উঠবেন সেটা একটু দেখে রাখেন। প্রথমে পেছনে বসবেন, পেছনে বস, এভাবে বসবেন, তারপরে এক পা উঠাই দিবেন, আর এক পা উঠাবেন, তারপরে স্লাইড করবেন এবং বোটে উঠে যাবেন। সো ইজি, বাট ইউ নো দ্য প্রসিডিউর, ইউ নো। রেডি আছেন তো নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য? লুকস লাইক এভরিওয়ান ইজ রেডি, রাইট? তো মনে হচ্ছে আমরা এদিক দিয়ে যাব, কারণ বোটটা এইদিকে যাচ্ছে। আমরা এখন এখানে আসলাম স্নোরকেলিং করব। জায়গাটা অসাধারণ সুন্দর, আর দেখতে পাচ্ছেন রোদ নাই, কিন্তু খুবই দারুণ ওয়েদার। রোদ নাই বলতে এই জায়গাটায় ছায়া আছে, দূরে রোদ আছে। আমরা যেহেতু 3টা স্লটে আসছিলাম, এটা খুবই আইডিয়াল টাইম, বিকজ এই সময় রোদের তীব্রতা থাকবে কম, আপনি ঘামবেন কম, গরমে অতিষ্ঠ হতে হবে না। স্নোরকেলিং করতেছে, এখানে ফিশ, মাছ আছে। চোখটা বন্ধ দিয়ে পড়ো। হ্যাঁ, রাইট। তাহলে সেরা প্লিজ কালেক্ট, টেক আউট। আরে তোকে যেতে তুই খাও, তাহলে তুমি যাচ্ছ কেন সাঁতার না পারলে? কি এটা? ফিফাত, আমি তো সাঁতার পারি না। না সাঁতার পারো না, তুমি তো ভালোই পারো সাঁতার। ও লাইফ জ্যাকেট না, পারবো? এইদিকে দেখাই ভেসে থাক। না পারলে উঠে আসবা। এই নিচে যে কি অসাধারণ, আমি কত যে মাছ। আমি যতটুকু ডুবছি এনাফ। চলে আসছো কেন? দেখা যাচ্ছে দারুণ, কিন্তু আমার এটার মধ্যে পানি ঢুকে যাচ্ছে। I don't know why. টিস্যু আছে? এখানে অনেক মাছ দেখা যাচ্ছে। ওয়াও, ইয়েলো কালার। এন্ড এটা হলো কেভ। যাও মানা, বুঝছেন কেন? হাইকিং কেভ থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের এক অনন্য পর্যটন আকর্ষণ। সমুদ্রের ধারে এই গুহাটি পাহাড়ের গায়ে অবস্থিত, যেখানে প্রবেশ করতেই দেখা যায় প্রাচীন চিত্রকলা। স্থানীয়দের ধারণা এই চিত্রকলাগুলো প্রাচীন ভাইকিংদের নৌযাত্রার কাহিনী তুলে ধরে। গুহার অভ্যন্তরটি রহস্যময় এবং এখানে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় গাছে বাসা বাঁধা ছোট ছোট পাখির বাসস্থান। এই পাখিদের বাসা দিয়ে বিশেষ এক ধরনের স্যুপ বানানো হয়, যা চীনা ঐতিহ্যে অত্যন্ত মূল্যবান। এজন্য গুহাটি একটি সংরক্ষিত এলাকা। এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভাইকিং কেভ থেকে এবার আমরা যাত্রা শুরু করলাম মাঙ্কি বের দিকে। মাঙ্কি বেতে প্রকৃতির সান্নিধ্য আর বন্যপ্রাণীর সঙ্গে সরাসরি যোগাযোগ এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেয়। এখানে বাস করে বন্য বানরদের একটি দল, যারা প্রায়ই পর্যটকদের সঙ্গে মজার কাণ্ড ঘটায়। এজন্য খাবার বা ব্যাগ হাতে নিয়ে এখানে সাবধানে ঘোরাঘুরি করবেন। আমরা মাঙ্কি পয়েন্টে পৌঁছে গেছি, এই দিক দিয়ে আসলাম। এখানে মাঙ্কি পয়েন্ট, কিছু মানুষজন দেখতেছি অলরেডি নেমে আসছে। তো মাঙ্কি পয়েন্টে তো অবশ্যই আমরা বাদর খুঁজবো না? মাঙ্কি পয়েন্টে নামছি। এখানে এখন কোনো মাঙ্কি নাই, কারণ টু লেট, ওরা এখান থেকে চলে গেছে। আরও আর্লি আসলে সম্ভবত দেখা যেত। তবে এটাই মাঙ্কি পয়েন্ট, আমি গুগলে দেখেছি। মাঙ্কি বে ফিফি আইল্যান্ডের একটি বিখ্যাত স্থান, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে আছে বন্য বানরের দারুণ কৌতূহল। এখানে আসলে মনে হয় যেন ব্যস্ত দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন একটি জায়গায় চলে এসেছি, যেখানে রয়েছে শুধুই প্রকৃতি আর আমি। ঘন গাছপালার ছায়ায় বসে আরাম করা বা উপসাগরের সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি বেস্ট জায়গা। সুইমিং বা স্নোরকেলিং করার জন্য জায়গাটি খুবই আদর্শ। তবে জায়গাটি যদি পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে, তবে আপনি এই ফিলটা পাবেন না। ওইদিকে একটা কেভের মতো জায়গা আসছে, লেটস সি জায়গাটা কেমন। ওনারা সামনে আসছে, যেহেতু আমি ঢুকতেছি, একা থাকলে আমি অবশ্যই ঢুকতে সহজ পেতাম না। ও জায়গাটা দেখেন, এখানে যদি কথা বলা হয় তাহলে তা প্রতিধ্বনি হয়, যেমন হ্যালো হ্যালো, একটা গুমোট ভাব ভেতরে। মানজুমেল বয়েস টাইপের কোনো একটা নাম আছে, একটা মুভি আছে আর কি। এই মুভিটা আমি দেখেছি,
ওরা এরকম এক্সপ্লোর করতে যেয়ে পাহাড়ের মধ্যে বিপদে পড়ে যায়। এই স্ট্রাকচারটা দেখে আমার মুভিটার কথা মনে পড়তেছে। এটা কেমন ত্রিভুজ আকৃতির একটা পাহাড়, এটাকে ঘিরে আছে এই পাহাড়টা। আর এই জায়গাটাকে কাভার করতেছে এই বড় পাহাড়টা। তো চলুন পেরিয়ে যাওয়া যাক। এটা আমাদের বোট, এখন উঠবো, দেন আমাদের রিসোর্টে ফিরে যাব। ওই দিকে আমাদের রিসোর্ট, আমরা এখন ওই দিকে যাচ্ছি। আমি ভাইকে বললাম একটু স্লোলি যান, কারণ আমাদের এখন আধা ঘন্টা সময় বাকি আছে। সো একটু ফিল নিতে যায়, রাইট? আজকের সমুদ্রের ভ্রমণটা দেখাতে পার, সমুদ্রের ভ্রমণটা হলো বেস্ট পার্ট এই ট্যুরের সফার। আই ডোন্ট থিঙ্ক যে এরকম ভালো লাগার জায়গা আর পাবো, কারণ কৃষি সবচেয়ে সুন্দর জায়গা। আমার ক্যামেরাতে সমস্যা হওয়ার কারণে আমি আপনাদের গতদিন দেখাতে পারি নাই যে শিপটা জেটিঘাটে এসে কোথায় নামে। তো আপনারা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, লাইক কই শাওন জেটিঘাট কই, এই যে এইখানে ফেরাই মেন শিপটা এসে, তারপর আপনাকে ওখানে নামতে হবে। নামার পরে এইখানে যেই নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এই নৌকাগুলো মেনলি আপনার রিসোর্টের, মানে বিভিন্ন রিসোর্টের বোট, ওরা বিভিন্ন সাইনবোর্ড নিয়ে ওইখানে লাইন দিয়ে দাঁড়ায় থাকে। তো ওদের কাছে রিসোর্টের নামের সাইনবোর্ড থাকে। আপনি যে রিসোর্টে যাবেন ওই রিসোর্টের সাইনবোর্ড যার কাছে আছে তার সাথে কথা বললে উনি আপনার লাগেজগুলো বোটে তুলে নিয়ে আপনাকে রিসোর্টে নিয়ে যাবে। তো প্রসেসটা খুবই ইজি। আপনি ফুকেট থেকে আসেন আর ক্র্যাবি থেকে যেখান থেকে আসেন, আপনি শিপে এসে এখানে থামবেন, এখান থেকে আপনাকে ইজিলি এই বোটগুলো রিসোর্টে নিয়ে যাবে। এখানে বার্গার কিং আসছে দেখা যাচ্ছে, ম্যাকডোনাল্ডস এখানে আসছে। ওকে, আমরা বলা যায় 10 মিনিট আগেই পৌঁছে গেলাম। 6টা পর্যন্ত আমাদের সময় ছিল, 3 ঘন্টার জন্য রেন্ট করেছিলাম। আমরা এইখানে নামলাম। শিপগুলো যদি আপনাকে ওখানে নামাবে, ফুকেট বা ক্র্যাবি থেকে যখন আসবেন, সাইট সিংয়ের পরে আমরা এখানে নামতে চেয়েছিলাম, এখানে নামাইছে, একেবারে সিঁড়ির এখানে নামাইছে। আর এখান থেকে যেই একটা হোটেল দেখা যায়, দেখাবানা হোটেল সম্ভবত, এই হোটেলটা দেখতে বেশ সুন্দর। আমাদের রেস্টুরেন্টের খোঁজে এদিকে আসছি, ডিনার করবো আজকে যেখান থেকে, ওই রেস্টুরেন্টটা খুঁজে পাই কিনা। জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনি দ্য পিজা কোম্পানি, আপনি যদি এখানে আসেন লাইক আমাদের মতো বেভিউ রিসোর্টে থাকেন এবং ওইখানকার পরিবেশটা এনজয় করেন, তাহলে বুঝবেন যে চারপাশে শুধু পিসফুল বেভিউ আছে, এরকম ক্রাউড এরিয়া নাই। কিন্তু যখন আপনি মেন স্পটে আসবেন, আমি আমার আগের ভিডিওতে বলছি যে মেন স্পটটা এইদিকে, তো আপনি যখন মেন স্পটে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে একটা দারুণ জায়গা, যেখানে সুন্দর পিসফুল পরিবেশের সাথে এরা লাইক সিটি লাইফ অফার করে। তো লটস অফ থিংস টু এক্সপ্লোর, ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর মোর, কাম হিয়ার। ওকে, আপনার যদি পিজা খেতে মন চায় তাহলে চলে আসতে পারেন। এখানে বিগ পিজা পাওয়া যায়। একটা স্লাইসের দাম কত বললো সিফাত? 100। একটা স্লাইসের দাম? ওকে, একটা স্লাইসের দাম 100 বাত। পুরোটা যদি আপনি নেন তাহলে 600 বাত। দ্যাট মিনস বলা যায় 2200 থেকে 2400 টাকার মধ্যে পড়বে একটা পুরো পিজা। আর একটা স্লাইসের দাম পড়বে অ্যারাউন্ড 350 থেকে 400 টাকায়। তো পিজার সাইজও বড়। বিচ ফর অ্যান্ড ক্যাফে, এখানে আসলে বিভিন্ন মাছের পিজা পাওয়া যায় এবং মিট পিজাও পাওয়া যায়। সো আমরা এই রেস্টুরেন্টে খাবো বিচের ধারে, বিচের ঠিক পাশেই একটা টেবিলে বসে খাবো। লোকেশনটা খুবই দারুণ। আর এটা হচ্ছে দ্য বিচ রেস্টুরেন্ট। এটা টমিয়াম ফ্রাইড রাইস, এটা চিকেন, এটা হচ্ছে সি ফুড, আর এটা টমিয়াম খুং। আমরা বাইরে খাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে ঝুম বৃষ্টি হয়ে গেছে। উল্পার আমরা সব খাবার নিয়ে ভিতরে চলে আসছি। তো একটা টেনশনের ব্যাপার, বৃষ্টি না থামলে তো আমরা মুভ করতে পারতেছি না, বিকজ এখান থেকে আমাদের রিসোর্টে যাইতে হবে হেঁটে। তো খাইলাম অথেন্টিক টমিয়াম মনে হলো আমাদের। এটা টমিয়াম কুম ছিল, টেস্ট বেশ ভালো। স্পাইসি যদি সুপার স্পাইসি বলতাম তাহলে নিশ্চিতভাবে খেতে পারতাম না। আর এখানেও কিন্তু 7-Eleven আছে। আপনারা জানেন থাইল্যান্ডে স্বল্প খরচে খেতে কিংবা টুকটাক জিনিসপত্র কেনাকাটার জন্য 7-Eleven থেকে ভালো জায়গা আর হয়ই না। আমরা 7-Eleven এর মধ্যে ঢুকলাম, কিছু ড্রিঙ্কস এবং টুকটাক খাবার কিনে নিলাম, যেটা রিসোর্টে গিয়ে রাতে খাবো বলে চিন্তা করে রেখেছি।
আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার আগের ব্লগে ফিফি আইল্যান্ডের রিসোর্টটি দেখিয়েছিলাম। ফিফি আইল্যান্ডে হোটেল কিংবা রিসোর্ট বুক করার আগে আমাদের দারুণ রিসোর্টটি কিন্তু আপনি দেখে নিতে পারেন। ব্লগটি আমার চ্যানেলেই পেয়ে যাবেন, তাছাড়া ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আমার নেক্সট ব্লগে আপনাদের নিয়ে যাব ক্র্যাবিতে, কোথায় থাকলাম আর কি করলাম তার সবকিছু দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে শিগগিরই। ধন্যবাদ।